দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। বৈশ্বিক জলবায়ু রক্ষায় বৃদ্ধি করা হোক প্রযুক্তি খাতে বরাদ্দ। COP28-এ বিভিন্ন দেশের প্রতিনিধিরা দিলেন এই তাগিদ। তাদের বক্তব্য শুধু আলোচনা এবং প্রতিশ্রুতি নয়, দরকার বাস্তবায়ন। অভিমত, টেকনোলজি ট্রান্সফার খাত সমৃদ্ধ করা গেলে দুর্যোগ প্রশমন এবং অভিযোজন ঝুঁকি মোকাবেলা সহজ হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। বিশ্বজুড়েই বাড়ছে প্রযুক্তির নিত্য নতুন ব্যবহার। প্রযুক্তি সহায়তা গতিশীল করছে দৈনন্দিন নানা কাজ। জলবায়ু নিয়মিত পরিবর্তনে ঝড়, বন্যা, দাবদাহ আর খরার কবলে অনেক দেশ। প্রতিঘাত মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ আর সচেতনতার নেই বিকল্প। তবে বন উজাড় পর্যবেক্ষণ এবং কার্বন মনিটরিংয়ে বিশ্বজুড়েই প্রযুক্তি সহায়তা বাড়ানো দরকার, এমনটা অভিমত জলবায়ু সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধির। প্রত্যেক কপেই বিশ্ব নেতারা মিটিগেশন ও অ্যাডাপশন নিয়ে কথা বলেন, কিন্তু পুরো বিশ্বই প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ফলে স্টোরি টেলিং আইডিয়া প্রযুক্তি সহায়ক হওয়া দরকার। বিজ্ঞানের সাথে সামঞ্জস্যতা রেখে জলবায়ু প্রশমনে আমরা কাজ করি। আমার মনে হয় বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তা বাস্তবায়ন করা গেলে সংকট মোকাবেলা সহজ হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভাব রাখে। বনায়ন কিংবা কার্বন নিঃসরণের হার চাইলেই এআই সহজেই দিতে পারে। প্রচলিত পদ্ধতির চেয়ে এই পদ্ধতি খুবই কার্যকর। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে ক্লাইমেট ও গ্রিন টেকনোলজির সমন্বয় করার পরামর্শ দিলেন কেউ কেউ। জলবায়ু সম্মেলনে তাদের দাবি প্রযুক্তি খাতেও বাড়ানো হোক বরাদ্দ। আমি ক্লাইমেট টেক সম্পর্কিত একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করি। তথ্য ব্যবস্থাপনায় বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ আমি জানি। ক্লাইমেট টেকনোলজি, গ্রিন টেক, এআই সহ এই ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী আমরা। এবারের সম্মেলনে সেরকম সহযোগী খোঁজাও লক্ষ্য আমাদের। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমে প্রযুক্তি, পরিবেশ, প্রতিরক্ষা ব্যবস্থা ও জীবনমানের গুণগত সমন্বয় করার কথাও বলতে চাই। আমার মনে হয় এখনই সময় জলবায়ু প্রযুক্তি নিয়ে কার্যক্রম হাতে নেওয়ার। টেকনোলজি ট্রান্সফার জলবায়ু সম্মেলনের বড় একটা অংশ হওয়া উচিত। প্রযুক্তি সহায়তার মাধ্যমে আগামী প্রজন্ম জলবায়ু সংকট মোকাবেলা করতে পারবে বলেও আমি মনে করি। আলোচনার মাধ্যমে প্রযুক্তি, পরিবেশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং জীবনমানের গুণগত সমন্বয় করার কথাও বলেন সম্মেলনে অংশগ্রহণকারীরা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়ে এবারে জলবায়ু সম্মেলনে আলোচনা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার নিয়েও। সংশ্লিষ্টরা মনে করছেন ক্লাইমেট টেকনোলজি এখনই সবার মধ্যে ছড়িয়ে না দিতে পারলে ভবিষ্যতের প্রজন্ম হুমকির মুখে পড়তে পারে। তাই সকলেরই এখন উদ্যোগী হওয়া দরকার বলেও মনে করছেন তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, দুবাই। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন চট্টগ্রাম সুপার মার্কেটের। আমিরাতের শারজায় আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় আমিরাতে বাংলাদেশিরা কেবল গ্রোসারির মতো ছোটখাটো ব্যবসা করত, তবে বর্তমানে হাইপার মার্কেট, সুপার মার্কেটের মতো বড় বড় প্রতিষ্ঠানে দেশীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানও তৈরি হচ্ছে। এ সময় দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে আমিরাতে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের ঢোকার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে বিষয় জটিলতা যদি শেষ করতে পারে, তাহলে আমরা 100 বাংলাদেশি ওয়ার্কার নিয়োগ দিতে পারবো। এবং এটা আমরা অবশ্যই বলবো, এটা বাংলাদেশের জন্য একটা অবভিয়াসলি রেভিডেন্স খাতে অনেক প্রভাব রাখবে। কারণ আমরা দেখবো দিনের দিন আরো এরকম সুপার মার্কেট উদ্যোগতা বাড়বে, ব্যবসায়িকদের উদ্যোগতা বাড়বে। আপনারা এখানে আসবেন। আমাদের এই যে প্রতিষ্ঠানের মালিক সাদ্দাম হোসেনের এই প্রতিষ্ঠান যে প্রত্যাশা নিয়ে যে আজকে ওপেনিং করছে, এই প্রত্যাশা যাতে পূরণ করুক। বিদেশের মাটিতে মাছের ব্যবসা করে ব্যাপক সফলতা পাচ্ছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। দেশটির পাইকারি মাছ বাজারে আধিপত্য এখন বাংলাদেশিদেরই। প্রবাসীরা জানান, মাসে 2 থেকে 3 লাখ টাকা আয় হচ্ছে তাদের। স্বল্প পুঁজিতে বেশি মুনাফা পাওয়ায় অনেকেই ঝুঁকছেন এই ব্যবসার দিকে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রায় 3 লাখ বাংলাদেশির বাস। মূলত শ্রমিক হিসেবেই দেশটিতে যান বাংলাদেশিরা। পরে মেধা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকেই শুরু করেন নানা ধরনের ব্যবসা।
এসব ব্যবসার মধ্যে অন্যতম মাছের ব্যবসা। কুয়েতের মাছ বাজার এখন অনেকটাই বাংলাদেশি ব্যবসায়ীদের দখলে। ইরানি, মিশরীয় আর ভারতীয় ব্যবসায়ীরা থাকলেও আধিপত্য মূলত বাংলাদেশিদেরই। ইরানি আছে, মাসরি আছে, হিন্দি আছে, বাঙালিরা বেশি। কুয়েতের ব্যবসার মধ্যে মাছের মার্কেটটা বাংলাদেশের একটু বেশি। এখানে আমরা বাংলাদেশ অনেকগুলো আছি, তারা একসাথে আমরা মনে করি এখানে ব্যাক করে নিলামে আমরা বিক্রি করি। দেশটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সামুদ্রিক মাছ। বাংলাদেশি জেলেরা দিনে 2 বার সাগর থেকে টাটকা মাছ ধরে এনে সরবরাহ করে স্থানীয় আড়তগুলোতে। এতে খুশি আড়তদারেরা। একই সাথে অল্প খরচে বেশি মুনাফা পেয়ে সন্তুষ্ট প্রবাসী জেলেরাও। ব্যবসায়ীরা, বাঙালি যারা ব্যবসা করে এখানে তারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। মাসে 2 লাখ, 3 লাখ এমন টাকা ইনকাম করে কুয়েতে। প্রবাসীরা জানান এই ব্যবসায় তাদের মাসিক আয় হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। বাহরাইনে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিভাগীয় পরিষদ এবং আল বারি মেডিকেল সেন্টার। জানানো হয় বাংলাদেশ এবং বাহরাইন 2 দেশের বিজয় দিবস উপলক্ষে বাহরাইন প্রবাসীদের বাংলাদেশে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় আল বারি মেডিকেল সেন্টারের হলরুমে হয় এই সংবাদ সম্মেলন। বক্তারা জানান আগামী 15, 16 এবং 17 ডিসেম্বর বসবে এই ফ্রি ক্যাম্পটিতে ডায়াবেটিস, কিডনি, লিভার, কোলেস্টেরল সহ চোখের নানা সমস্যা দেখবেন 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় পরিষদের প্রধান উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। আলবারি মেডিকেল সেন্টারের সিইও নফেল আদা তিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সেন্টারের জেনারেল ম্যানেজার শাফিল, ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক রুবেল মাহমুদ, সদস্য সচিব আলামিন সহ আরও অনেকে। 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর 3 দিন হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি এবং এখানে আপনারা যাবতীয় টেস্টগুলো করতে পারবেন, যেরকম কিডনি, লিভার, ডায়াবেটিক্স, প্রেশার, এক্স-রে, চোখের বিভিন্ন টেস্টগুলো আপনারা এখানে করতে পারবেন একদম ফ্রি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে 13টি দেশের মোট 37 জনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ট্রেজারি এবং স্টেট ডিপার্টমেন্ট তাদের নাম ঘোষণা করে। নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলো হলো আফগানিস্তান, আফ্রিকা, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, সুদান, সিরিয়া, উগান্ডা এবং জিম্বাবুয়ে। এদের মধ্যে আফগানিস্তানের 2 জন, আফ্রিকার 3 জন, কঙ্গোর 5, হাইতির 4, ইন্দোনেশিয়ার 4, ইরানের 2, লাইবেরিয়ার 1, চীনের 5, রাশিয়ার 1, সুদানের 3 এবং সিরিয়ার 3 জন রয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি কিংবা জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তারা। ইতিমধ্যে চীন, ইরান সহ বেশ কয়েকটি দেশ প্রতিবাদ জানিয়েছে এই নিষেধাজ্ঞার। নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলে বিএনপি ও তাদের দোসররাই এর যোগ্য, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন তিনি। বলেন, নির্বাচন পর্যন্ত সরকার কমিশনকে সব ধরনের সহযোগিতা করে যাবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই এই নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে ভোটাররাই প্রতিহত করবে। 10 ডিসেম্বর বিএনপির বাড়াবাড়ি হলে জনগণ তাদের রুখে দেবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আমরা একটা শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায় তাহলে সেটা একমাত্র বিএনপি, তার দোসররাই এই নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে বিবৃতি দেয়ায় জাতিসংঘের ঢাকা অফিসের উপর অসন্তুষ্ট সরকার। এই মনোভাবের কথা জানিয়ে জাতিসংঘের মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি ব্যক্তিগত থ্যাঙ্কস লেটার, প্রকাশ করা উচিত হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে গত 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিষয়টিকে ভালোভাবে নেয়নি সরকার।
এরই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আল কোর্টেন গ্র্যাটের কাছে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। নির্বাচনের আগে বাংলাদেশের উপর অযাচিত ও অযৌক্তিক চাপের অভিযোগ তুলেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেটে এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, পশ্চিমা কিছু দেশের মতো করে কখনো কখনো কথা বলছে জাতিসংঘ। একই সাথে চিঠিটি গণমাধ্যমে প্রকাশের সমালোচনাও করেন তিনি। কিছু বাহাবা পাওয়ার জন্য যা পায় তাই মিডিয়াতে নিয়ে আসে, এইটা খুবই দুঃখজনক। পার্সোনাল লেটার সে দিয়েছে, আপনার লিখলাম আপনি ভালো আছেন কিনা, আর দেখা হয়েছে আমার সাথে কদিন পর, বললেন যে আপনার কেন গেছিলাম, আপনি খাওয়ার দাওয়ার দিচ্ছেন, থ্যাংক ইউ, ভালো। আর আমরা কিছু আলাপ করছিলাম, ওগুলো দেখো কা, তা ওগুলো আবার আপনার পত্রিকা দিলে এটা কি? পোশাক খাতে সম্ভাব্য মার্কেট নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব খামাখা, তার কাছে এমন কোনো তথ্য নেই। আমি এগুলো জানি না, এগুলো ডোন্ট নো, এগুলো কিছু ঢুকে আপনাকে আতঙ্কিত করার একটা প্রচেষ্টা। উদ্দেশ্য হলো নির্বাচন বানচাল হোক। জাতিসংঘে পাঠানো চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণতন্ত্রের একজন ক্রুসেডার হিসেবে অভিহিত করেন। বলেন, তিনি দেশের মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে কাজ করছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ক্রয়াদেশের ঋণপত্রের মাধ্যমে নিষেধাজ্ঞায় পড়া দেশ থেকে পোশাক না নেওয়া সংক্রান্ত শর্ত বা ধারা বাদ দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ক্রেতা প্রতিষ্ঠান। ধারাটি বাদ দিয়ে প্রয়োজন হলে নতুন ঋণপত্র ইস্যু করবে ক্রেতা কোম্পানি। বিজিএমই সভাপতি ফারুক হাসান এই তথ্য জানান। বিজিএমই জানায়, কারিবান ও ZXY ইন্টারন্যাশনাল ঋণপত্রের নতুন ধারাটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে। এতে বিদেশি দুই প্রতিষ্ঠান বলেছে, ZXY ইন্টারন্যাশনালকে দেয়া মাস্টার এলসিতে তারা নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো ধারা যুক্ত করেনি। এটি দুবাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যুক্ত করেছে, যা 2022 সালের নভেম্বর থেকে প্রতিটি ঋণপত্রের ক্ষেত্রেই তারা করছে। এই ধারায় বলা নেই যে বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞায় রয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, ঋণপত্রের নতুন ধারার কারণে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে এমন গুজব ভিত্তিহীন। নতুন নতুন কৌশলে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের নজরদারির সাথে সাথে কৌশল পরিবর্তন করছে তারা। সরাসরি শাহজালাল বিমানবন্দরে না এসে স্বর্ণের বড় বড় চালান আনা হচ্ছে চট্টগ্রাম বা সিলেটে। প্রায় 35 কেজির এমন একটি চালান সিলেট ওসমানী বিমানবন্দরে ধরা পড়ার পর বেরিয়ে আসে এই তথ্য। সকাল 9টার কিছু আগে দুবাই থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইটটি। গোপন সংবাদ পেয়ে আগেই বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দারা। গেট খোলার সাথে সাথে বিমানে তল্লাশি চালানো হয়। এ সময় বেশ কিছু সিটের নিচে স্কচ টেপে দিয়ে মোড়ানো 280টি স্বর্ণের বার খুঁজে পাওয়া যায়। এছাড়া বিমানের টয়লেটে কৌশলে লুকিয়ে রাখা 6টি ডিম আকৃতির স্বর্ণও পাওয়া যায়। যখনই আমরা কোনো একটা দিকে তৎপর থাকি, তখন তারা অন্য দিকে শিফট করার চেষ্টা করে। নতুন নতুন পদ্ধতি তারা আবিষ্কার করে। আপনারা রিসেন্টলি দেখেছেন যে শার্টের ভিতরে স্বর্ণের প্রলেপ করে নিয়ে আসতেছে। এই ধরেন মেশিনের ভিতরে যন্ত্রাংশ করে নিয়ে বিভিন্নভাবে নিয়ে আসে। এর আগে দুবাই, সিঙ্গাপুর থেকে সরাসরি শাহজালালে আনা স্বর্ণের চালান ধরা পড়ায় কৌশল পাল্টায় চক্রের সদস্যরা। অপেক্ষাকৃত কম নজরদারি থাকায় দুবাই থেকে মালদ্বীপ, নেপাল বা মালয়েশিয়া হয়ে ঢাকায় আনা হয় চালান। সবকিছু তো আসলে প্রকাশ্যে বলাও যায় না। অর্থনৈতিক কারণ আছে, ভৌগোলিক কারণ আছে, আন্তর্জাতিক কারণ আছে। এর সাথে বিভিন্ন বিষয়ের যোগ সাজশ আছে। ট্রানজিট ফ্লাইটে যখন সিলেটে বা চিটাগংয়ে কিছু প্যাসেঞ্জার নেমে যায়, বাকি প্যাসেঞ্জারগুলো ঢাকায় এসে নামে। চিটাগং থেকে ডোমেস্টিক প্যাসেঞ্জার উঠে, সিলেট থেকে ডোমেস্টিক প্যাসেঞ্জার উঠে, তখন এই রেগুলেশনসটা আসলে একটু রিল্যাক্স হয়ে যায় আর কি। তো এই কারণে এই ইন্টারন্যাশনাল যারা চোরা কারবারি তারা এই সুযোগটা নেয়। এর আগেও শাহজালাল বিমানবন্দরে 3 মনেরও বেশি স্বর্ণের জব্দের ঘটনায় তোলপাড় হয়েছিল সারা দেশে। এছাড়াও 1.5 মণ 1 মণ ওজনের চালান ধরা পড়ছে প্রায়ই। যদিও এসব ঘটনায় বাহকরা ধরা পড়লেও আড়ালে থেকে যান রাঘব বোয়ালরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।